একটা গাড়ি, যাতে করে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর অতৃপ্ত আত্মারা ওই ড্রাইভারের সাথে তার বাড়িতেই ফিরে আসে। এই বাচ্চাটার সাথে এমন কিছু ঘটেছে যেটা দেখার পর সমস্ত স্মৃতি ভুলে গেছে। এক ভয়ানক ব্রহ্মরাক্ষস আর একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কিভাবে চুপিসারে সবকিছু তিলে তিলে শেষ করছে। চ্যানেলের পক্ষ থেকে আজকের মুভি বারদভি। ছোট্ট শহরে একাকী অনন্ত শববাহী গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার কাজ করে। দেখতে শুনতে শান্ত গোছের হলেও ভিতর থেকে মানুষটা বড় চঞ্চল, কারণ তার ছোটবেলার কোনো স্মৃতি, এমনকি মায়ের সাথে কাটানো মুহূর্ত একটাও মনে নেই। তার আসল পরিচয় কি, কোন জায়গা থেকে এসছে, সবকিছু। তবে মায়ের উপস্থিতি মাঝের মধ্যে টের পায় একটা বিশেষ কারণে। অনন্ত আত্মাদের দেখতে পায়, এমনকি সে যাদের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে তাদের মধ্যে এমন আত্মা আছে যারা সংসারের মোহমায়া ত্যাগ করতে পারে না বা অপূর্ণ কাজ ফেলে যায়, তারা ওর গাড়িতেই রয়ে যায়। এই যেমন আজকে যাদের বডি এনেছে সে এবং শ্মশানের একটা আত্মা গাড়িতে এসে উঠেছে। অনন্ত শহর থেকে দূর নির্জন ফায়ার স্টেশনে একাই থাকে। কিছুদিন আগে এখানে শিফট হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফিরে লক্ষ্য করে আত্মা দুজন তার পিছু নিয়ে বাড়ি অবধি চলে এসছে। তাই খাবার ছেড়ে মাঠে গিয়ে বসলো রিচুয়াল করার জন্য। অনন্ত শবরী মন্ত্র জাপ করে ওই দুজন বিদেহী আত্মার শান্তি কামনা করে পার্থিব মোহ থেকে মুক্তি প্রদান করে। তন্ত্রবিদ্যায় পারদর্শী অনন্ত কাজ সম্পন্ন করে রান্না করার সময় ফোন আসে মামা দাদুভার। দাদুভা ও নিজের মামা নয়, বরং ওর মা দাদুভাকে ভাই পাতিয়েছিল। বহুদিন হলো অনন্তর সাথে ওনার দেখা হয়নি। কাজের চাপে অনন্তরও যাওয়া হয় না, তাই আজ নিজেকে আটকে রাখতে পারল না। বলেই ফেলে যে বেশ কয়েকদিন ধরে তার মায়ের স্বপ্ন আসছে, যেমনটা ছোটবেলায় আসতো। মা কোনো এক গুরু ও সকল শিষ্যের সামনে বসে একটা বইয়ের ব্যাপারে বলছিল। এটা ঠিক স্বপ্ন বললে ভুল হবে, বরং সবটাই সত্যি। দাদুভা বুঝিয়ে বলল, তোর মা আক্কা সাধারণ মানুষ ছিলেন, এত বছর একা থাকার কারণে এসব ভুল ধারণা হচ্ছে। দাদুভা বুঝে পায় না অনন্ত আত্মাদের প্রতি ঝোঁক কেন এত বেশি। অনন্ত কিছু না বলেই ফোন রাখতে দাদুভা বেদান্ত নামের কাউকে ফোন করে অনন্তের স্বপ্নের কথা জানায়। ওই রাতে অনন্ত স্বপ্নে দেখে বাড়িতে কিছু একটা রিচুয়াল হচ্ছে। দেওয়ালে ও থামে অদ্ভুত সব মন্ত্র লেখা, আর ঠিক ঘরের কোণে এক মৃত মেয়ে পড়ে রয়েছে, আর পাশে একটা রহস্যময় বই। মেয়েটা আচমকা উঠে বার্ধ বলতেই স্বপ্নভঙ্গ। সকালে উঠে অনন্ত মায়ের ছবিতে প্রণাম করে কাজে আসলে দপ্তরের কলিগ জানায় তার এক আত্মীয়ের ছেলেকে ভূতে পেয়েছে, তাই অনন্তকে দেখে আসতে। কিন্তু সে রেগে জানিয়ে দেয় এইসব ভূত নামানোর কাজ সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। অনন্তর কলিগ আর বেশি না ঘাটিয়ে জানালো সকালে শান্তারাম নামের কেউ ফোন করে অনন্তকে খুঁজছিল, কিছু একটা বিষয়ের দরকার আছে। অনন্ত একটু অবাকই হলো, কারণ এই নামে সে কাউকে চেনে না। তাই ওর থেকে নাম্বার নিয়ে ফোন করলে শান্তারাম বলে তাকে যেমন করেই হোক দেখা করতে হবে, কারণ সে তাকে ছোটবেলা থেকে চেনে এবং তার মায়ের একটা জিনিস তাকে দেওয়ার আছে। অনন্ত কথা না বাড়িয়ে সেদিন এই শান্তারামের সাথে দেখা করল। লোকটা বিছানায় শয্যাশায়ী, শেষ নিঃশ্বাস পড়ছে। অনন্ত চেয়ারে বসতেই দাদুভার কথা জিজ্ঞেস করায় চমকে উঠল, এই লোকটা মামাকে চিনল কি করে? রহস্য বাড়িয়ে উত্তর আসে, শান্তারাম, আক্কা আর দাদুভা একই গুরুর শিষ্য ছিলেন। আক্কার মৃত্যুর পর দাদুভা অনন্তকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসলে কয়েকদিনের জন্য তার বাড়িতেই ওঠে। আক্কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর ব্যাপারটা অনন্তর উপর ভীষণ রকম প্রভাব ফেলেছিল, যার কারণে ছোটবেলার সব স্মৃতি সে হারিয়ে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয়, অনন্তর শরীরে একটা কোনো আঘাতের চিহ্ন ছিল না। মাঝের মধ্যেই রাতে অনন্ত পাগলের মতো চিৎকার করে ছটফট করত। দাদুভাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সে একদিন রেগে বাড়ি ছেড়ে যায়। সেদিন থেকেই শান্তারামের মনে একটাই প্রশ্ন, এটা কি আদৌ অ্যাক্সিডেন্ট নাকি অনন্তর উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? কথাটা শুনতে অনন্তর স্বপ্নের কথা মনে পড়ে যায়। নিজেকে কোনো রকমের সামলে উঠতেই শান্তারাম তাকে একটা দুষ্প্রাপ্য বই দেয়, যেটা একসময় দাদুভা তাকে দিয়ে গেছিল। কিন্তু এখন এটাকে রক্ষা করার মতো শক্তি তার নেই। হয়তো দাদুভা বইটা কোনো কারণে অনন্তর থেকে দূরে রাখতে চেয়েছিল। তবে মৃত্যুর আগে শান্তারামের বইটা দেওয়ার সব থেকে বড় কারণ, এই বইটা নাকি অনন্তর মায়ের। অর্থাৎ দাদুভা এতদিন মিথ্যে বলেছে, কারণ ওর মা কোনো সাধারণ মহিলা নয়। রাতে বাড়ি ফিরে অনন্ত বক্স থেকে বইটা বের করতেই ঝটকা লাগে, গোটা শরীর কাঁপতে থাকে, দম বন্ধ হয়ে আসে এবং এর সাথেই দেখা যায় একটা বাচ্চা ছেলে আদি মেঝেতে দমবন্ধ অবস্থায় ছটফট করছে। তার পাশে পড়ে একটা আঁকার খাতা। দুজনের অবস্থায় ভয়ঙ্কর। আর একটা সময় আদিকে কোনো অদৃশ্য শক্তি গলা টিপে হত্যা করতেই
অনন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি গ্রামের বাড়িতে একটা মেয়েকে তার বাড়ির লোক এনেছে আক্কার কাছে। মেয়েটিকে ভূতে ধরেছে এবং আক্কা ভূত তাড়াতে ওস্তাদ। বাড়ির ছোট্ট মেয়ে শ্যামা লুকিয়ে সব দেখছে, কারণ আক্কার ঘরে ঢোকা মানা। দাদুভা মেয়েটিকে ঘরে এনে বসালে শুরু হয় রিচুয়াল। জানা গেল তাদের বাড়ির পাশে একটা পুরনো বটগাছ আছে, যেখানে একটা ব্রহ্ম রাক্ষস বহু যুগ ধরে থাকত। মেয়েটার বাবা সেই গাছ কেটে দিলে ব্রহ্ম রাক্ষস তার মেয়ের উপর ভর করেছে। সে যেমন তার ঘর নষ্ট করেছে, তেমন ব্রহ্ম রাক্ষস ওর সংসার নষ্ট করে মেয়েটাকে তার জগতে নিয়ে যাবে। আক্কার মৃত্যুলোক থেকে তার অঘরী বিদ্যা শেখার সুপ্ত ইচ্ছে অনেকদিন ধরেই ছিল, তাই ব্রহ্ম রাক্ষসকে তার কাছে বন্দি করে রাখার হুমকি দেয়। ব্রহ্ম রাক্ষস আক্কার মধ্যে লুকিয়ে থাকা অঘরী বিদ্যা শেখার বাসনার ব্যাপারে টের করতে পেরে উত্ত্যক্ত করার জন্য বলে আক্কার গুরু তাকে বার্ধবিদ্যা নিয়ন্ত্রণ করার শিক্ষা কখনোই দেবে না। এই কথায় রেগে আক্কা রিচুয়াল করে মেয়েটার থেকে ভর নামিয়ে ব্রহ্ম রাক্ষসকে একটা মাটির হাঁড়িতে বন্দি করে রাখে। সন্ধ্যায় আক্কা ওর মেয়ে শ্যামার সাথে সময় কাটাচ্ছিল। ওর মেয়েকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ও খুব সুন্দর আঁকতে পারে। সমা জিজ্ঞেস করে, দাদুভা বলেছে তুমি নাকি বহু বছর ধরে তপস্যা করছো, আর ওইটাই কি আজ ভিতরে করছিলে? আক্কা এর কোনো উত্তর দেয় না, শুধু দাদুভাকে আলাদা করে বোঝায় সে যদি চায় তাহলে বার্ধবিদ্যা তাকেও শেখাতে পারে। এটা কালী মায়ের শক্তির একটা রূপ। কিন্তু দাদুভা এর সম্পূর্ণ বিরোধী। এমনকি সে নিজেও চায় না আক্কা এগুলো করুক বা এই বিদ্যা শেখার জন্য ব্রহ্ম রাক্ষস বা মন্দ আত্মাদের সে বন্দি বানিয়ে রাখুক। কিন্তু এখানে প্রশ্ন হলো, বার্ধবিদ্যা আসলে কি? প্রতি মধ্যরাতে আক্কা সেই ব্রহ্ম রাক্ষসের থেকে বার্ধবিদ্যার অল্প অল্প জ্ঞান সংগ্রহ করে তাকে বন্দি করে রাখত, যেটা দাদুভা ছাড়া কেউ জানত না। এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় অনন্ত দাদুভার বাড়িতে এসছে। দাদুভা এখন কাঠের কাজ করে একার সংসার চালায়। পিছুটান বলতে অনন্ত। প্রথমে কিছুটা সংকোচবোধ করে অনন্ত শান্তারামের থেকে পাওয়া বইটা দেখে জিজ্ঞেস করে মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি। এই কথা দাদুভা এত বছর কেন লুকিয়েছে, আর পূর্বের কোনো ঘটনা অনন্তর মনে নেই কেন? তখন অবশেষে না চাইতেও দাদুভা তাকে পূর্বের ঘটনা শোনাতে বাধ্য করল। আক্কার বয়স তখন মাত্র 20। গ্রামের এক কৃষকের সাথে তার বিয়ে হয়। সময়ের সাথে তাদের এক কন্যা সন্তান হলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু অসুখের কারণে স্বামীর আকস্মিক মৃত্যু আক্কা সহ্য করতে পারে না। এই ঘটনা মৃত্যুর প্রতি ঝোঁক তার পুনরায় বাড়িয়ে তোলে। তাই সংসারের মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে গুরুজির কাছে শরণাপন্ন হয়। গুরুজির সকল শিষ্যের মধ্যে আক্কা সবথেকে আলাদা ছিল। তার প্রখর বুদ্ধি এবং শেখার ইচ্ছের কারণে গুরুজি তাকে অনেক গুপ্ত বিদ্যা শেখায়। কিন্তু আক্কা এই বিদ্যার অপব্যবহার করে মৃত্যুলোক থেকে অঘরী বিদ্যা শিখতে থাকে। কথায় আছে কোনো বিদ্যা খারাপ হয় না, কিন্তু মানুষ সেটাকে কোন কাজে ব্যবহার করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আক্কা এমন এক অঘরী বিদ্যার অপব্যবহার করে যার নাম বার্ত। এই বিদ্যার বইয়ের দ্বিতীয় খণ্ড অনন্তর কাছে রয়েছে, যেটা শান্তারাম তাকে দিয়েছিল। মানুষের মৃত্যুর পর এবং তার পুনর্জন্মের আগে অবধি আত্মা যে অবস্থায় থাকে সেটাকেই বলা হয় বার্দ। বার্দর প্রথম খণ্ড কারোর কাছে নেই, বরং একমাত্র আক্কা জানত এটা কোথায় আছে। অনন্ত বলেছিল স্বপ্নে সে মাকে দেখতে পায়। তাই দাদুভা জিজ্ঞেস করে স্বপ্নে কি সে বইয়ের প্রথম খণ্ড দেখেছে, বা যদি স্বপ্নে আক্কা কিছু এই বইয়ের ব্যাপারে বলে থাকে। অনন্ত কিছু উত্তর না দিয়ে বইটা দাদুভাকে দিয়ে চলে যায়। রাতের খাওয়া শেষ করে ডাক পড়ল পাশের কলোনি থেকে শ্মশানে যাওয়া। সেদিন ওর কলিগ অনন্তকে আত্মীয়ের যে ছেলেটাকে ভূতে ধরার কথা বলেছিল, সেই ছেলেটার বডি এখন অনন্তর গাড়িতে। বয়স মাত্র 7, নাম আদি। আর প্রতিবারের মতো তার আত্মা অনন্তর বাড়ি চলে আসলে রাতে রিচুয়াল সহ সবরি মন্ত্র জাপ করে আদিকে পার্থিব জগৎ থেকে সে মুক্তি দিল। কাজকর্ম সেরে অনন্ত স্নান করতে গেলে আচমকা কেউ জিজ্ঞেস করে ওঠে, আমার মা কোথায়? তুমি কে গো? অনন্ত অবাক হয়ে ছাদের দিকে তাকালে দেখে আদি আবার ফিরে এসছে। অনন্তর গোটা শরীর ঠান্ডা হয়ে আসে। বাচ্চাটা ক্রমাগত জিজ্ঞেস করে যাচ্ছে তার মা কোথায়, কিভাবে তার কাছে যাবে, ওর নাম কি। অনন্ত উত্তর না দিয়ে চুপচাপ ঘুরে চলেছে। ভেবেছিল সকাল হতেই চলে যাবে, কিন্তু আদি কোথাও যায়নি। আদি বিভিন্ন প্রশ্ন করে অনন্তকে ক্রমাগত বিরক্ত করছিল। সন্ধ্যায় অনন্ত দাদুভাকে বিষয়টা জানালে উনি বলেন সাধারণভাবে এই জগতের প্রতি আত্মার টান 4 থেকে 5 দিন পর্যন্ত থাকে, কিন্তু আদির ক্ষেত্রে সেটা 12 দিনও হতে পারে। অনন্ত ঠিক করলো আজ রাতে পুনরায় সবরি মন্ত্র জপ করে দেখবে কাজে আসে কিনা।
এদিকে চিন্তা আরো বেড়েছে, কারণ বইটা প্রথমবার স্পর্শ করতেই অনন্ত এই ছেলেটাকে দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে বেঁচে ছিল। তবে রাতে রিচুয়াল করলেও আদি কোথাও যায় না, তার শুধু মাকে চাই। বিশ্বাস আছে মা ওকে ছেড়ে কোথাও যাবে না, কারণ হারিয়ে গেলে মা ঠিক ওকে খুঁজে নেয়। আদির কথায় অনন্ত স্মৃতিচারণ শুরু করে, কারণ সেও তো মাকে এতদিন ধরে খুঁজছে। এখান থেকে গল্প আবার পূর্ব ঘটনায় ফিরে যাওয়ার সাথে দেখা যায় দাদুভার পিছু নিয়ে একটা অনাথ বাচ্চা এসেছে। বাচ্চাটা মন্দিরে সারাক্ষণ একা পড়ে থাকে, হয়তো বা হারিয়ে গেছে। আক্কা ডেকে জিজ্ঞেস করে, এই তোর নাম কি? নিচু স্বরে উত্তর এলো, অন্তু। আক্কার মায়া হলে তাকে নিজের বাড়িতেই থাকতে দেয় আর ভালোবেসে নাম রাখে অনন্ত। দাদুভা প্রথমে না চাইলেও আক্কার কথা ফেলতে পারে না। সেদিন রাতে আক্কা ব্রহ্ম রাক্ষসের থেকে বার্ধবিদ্যার জ্ঞান লাভের সময় আচমকা নিজের মৃত্যুর ভিশন দেখতে পায়। তাই সিদ্ধান্ত নেয় কাল সূর্যোদয়ের সাথে কালী মায়ের মন্দিরে পুজো দিতে যাবে। যাওয়ার সময় শ্যামা অনেক জেদ ধরলেও তাকে বাড়িতে এক বৃদ্ধ লোকের কাছে রেখে দুজনে বেরিয়ে পড়ল মায়ের মন্দিরে পুজো দিতে। কিন্তু সেদিন সন্ধ্যায় সকলের অনুপস্থিতিতে ব্রহ্ম রাক্ষস মাটির পাত্র থেকে বেরিয়ে এসে শ্যামাকে মেরে ফেলে। অর্থাৎ এই ব্রহ্ম রাক্ষস এতদিন বন্দি থাকার নাটক করে গেছে শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। সেদিন মেয়েটাকে বাঁচিয়ে আক্কা ভুল করেছিল, তাই এর বদলা স্বরূপ ব্রহ্ম রাক্ষস আক্কার পরিবার ধ্বংস করতে চায়। সবথেকে অদ্ভুত ব্যাপার, শ্যামার মৃত্যুর এই ভিশন অনন্ত স্বপ্নে পরবর্তীকালে বারবার দেখতে পেত। কিন্তু কেন? রাতে বাড়ি ফিরে মেয়ের এই অবস্থা দেখে আক্কা পাগল হয়ে যায়। চুপচাপ মেয়েকে কোলে নিয়ে বসে রইল। দাদুভারও একই অবস্থা। পুনরায় ঘটনা এখান থেকে বর্তমানে ফিরে আসে। অনন্ত চলেছে নিজের কাজে। চিন্তায় মাথা কাজ করে না এখন। যেখানেই যায় আদি ওর পিছু ছাড়ে না। না চাইতেও সময়ের সাথে আদি একটু একটু করে অনন্তর জীবনে অংশ হয়ে উঠছিল, যেন নিজের প্রতিচ্ছবি আদির মধ্যে খুঁজে পায়। মাকে হারানোর কষ্ট, নিজের ছোটবেলার স্মৃতি খুঁজে বেড়ানো ঠিক লক্ষ্যহীন জীবনের মতো। এই কষ্ট শোনার জন্য কেউ নেই। রাতে খাবার পর আদি ওর কোলে মাথা রেখে শুলে অনন্ত বারণ করতে পারল না। মনের ভিতর থেকে কেউ যেন তাকে আটকে দিচ্ছে। কখন চোখ লাগলো খেয়াল নেই। স্বপ্নে দেখে ছাদের উপর দাঁড়িয়ে আদি বলছে, আমায় এখনো চিনলে না? তখনই ওর পিছু নিয়ে ছাদে আসলে দেখে দেওয়ালের শ্যামা কিছু অস্পষ্ট ছবি আঁকছে এবং ঠিক তার পিছনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৈত্য, যার হাতে বারদোর প্রথম খণ্ড। এই ভয়ানক দৃশ্য দেখে যখন ঘুম ভাঙলো, দেখে আদি নেই। অনেক ডেকে এদিক ওদিক খুঁজেও দেখা মিলল না। অনন্ত কেমন একটা অস্বস্তির মধ্যে পড়ল। এতদিন বাচ্চাটাকে বিরক্ত লাগতো, কিন্তু আজ বুকের ভিতরটা ফাঁকা লাগছে। কাজে বেরিয়ে দুটো বাচ্চাকে ভিক্ষে করতে দেখে নিজেই ডেকে কিছু টাকা পয়সা দিল। সারাদিন এইভাবে কাটার পর সোজা গেল দাদুভার কাছে। সে তো শুনেই অবাক। অনন্ত কিনা শেষে একটা আত্মার প্রতি টান অনুভব করছে। সে তো আগেই বলেছিল 12 দিন পর আদির আত্মা এই জগৎ ছেড়ে চলে যাবে, আর এটাই তো প্রকৃতির নিয়ম। দাদুভা হঠাৎ জিজ্ঞেস করে, আদি কি তোমায় বারদোর ব্যাপারে কিছু বলেছিল? অনন্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল। এরপর দাদুভা বাসন ধুতে গেলে অনন্ত আলমারির বইয়ের নিচে বার্দবিধি সম্পর্কিত কয়েকটা লিপি খুঁজে পায়, যার নিচে স্বামী বেদান্তের নাম লেখা, যাকে দাদুভা ফোনে অনন্ত স্বপ্নের ব্যাপারে জানিয়েছিল। তখনই দাদুভা আসতেই অনন্ত কিছু না বলে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে অনন্তর অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। স্বপ্ন আর বাস্তবের মায়াজালে আটকে তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই স্বামী বেদান্তের খবর জোগাড় করে পৌঁছে যায় তার আশ্রমে। কোনো রকম ভনিতা না করে অনন্ত নিজের মা এবং বারদোর কথা বলতেই স্বামীজির মুখ গম্ভীর হয়ে আসে। স্বপ্নে অনন্ত যা যা দেখেছে জানায়। সিংযুক্ত দৈত্যের হাতে ধরে থাকা বই, শ্যামা, সবকিছু। বেদান্ত বলে আজ থেকে 32 বছর আগে তাদের আশ্রম থেকে বারদোর প্রথম খণ্ড রহস্যজনকভাবে চুরি হয়। সেদিন থেকে তারা আজ অব্দি বইটা খুঁজছে। এই বইতে অঘরী বিদ্যা ও বারদোর ব্যাপারে লেখা ছিল। বেদান্তের গুরুজি তাকে বইটা সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন আক্কা বইটা চুরি করার চেষ্টা করবে। এমনকি আক্কা এই বিদ্যা শেখার জন্য তখনও উপযুক্ত হয়নি। এই সকল তথ্য অনন্তকে বলার একটাই কারণ, কেননা সেই একমাত্র মানুষ যার পক্ষে বারদোর প্রথম খণ্ড ফিরিয়ে আনা সম্ভব। তাই কোনো ক্রমে বাস্তব হোক বা স্বপ্নে আক্কা বইয়ের প্রথম খণ্ডের ব্যাপারে যদি জানায়, তাহলে সবার আগে অনন্ত যেন তাদের বা দাদুভাকে খবর দেয়। অনন্ত তখনই বিদ্যুতের মতো আদির কথা মনে পড়ল, কারণ সেদিন ও স্বপ্নে বলেছিল, আমায় এখনো চিনলে না? অনন্ত কিছু না বলে বেরিয়ে যেতেই স্বামী বেদান্ত দাদুভাকে বিষয়টা জানিয়ে বলে অনন্ত রাজি হয়েছে।
আজই ওর উপর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতি শ্লোক প্রয়োগ করতে হবে। এর মানে শুরু থেকে এতক্ষণ যা কিছু হয়েছে পুরোটাই ছিল শান্তারাম, দাদুভা ও স্বামী বেদান্তের প্ল্যানের অংশ, যাতে তারা বারদোর প্রথম খণ্ড খুঁজে বের করে পুনরায় আশ্রমে ফিরিয়ে আনতে পারে। অনন্ত বাড়ি ফিরতে দাদুভা বলে, আক্কা আদি রূপে তোর কাছে এসেছিল, সে তোর সাথে ছল কপটের চেষ্টা করলেও সতর্ক থাকতে হবে। অনন্ত দাদুভাকে জিজ্ঞেস করল, সেই রাতে শ্যামা মারা যাওয়ার পর কি হয়েছিল, আমায় বলবে? আর এইখানে রিভিল হয় মুভির সব থেকে বড় রহস্য। দাদুভা বলে, বারদো এক এমন বিদ্যা যা ব্যবহার করে মানুষ মৃত্যুর উপর বিজয় লাভ করতে পারে। 32 বছর আগে ওই রাতে শ্যামা মারা যাওয়ার পর আক্কা একটা ভয়ানক প্ল্যান করেছিল। আক্কা তার মাটির পাত্র থেকে এক দৈত্য বা অপশক্তিকে মুক্ত করে আদেশ দেয় স্বামী বেদান্তের আশ্রম থেকে বারদো বিদ্যার বই চুরি করে আনতে, এবং রিচুয়াল শুরু করার আগে দৈত্যকে বইয়ের রক্ষক বানিয়ে যায়। আক্কা মেন মৃত্যুশোক সামলাতে না পেরে বারদো ক্রিয়া করতে চায়। তার প্ল্যান ছিল অনন্ত শরীর থেকে ওর আত্মা বের করে ওর মধ্যে শ্যামার আত্মাকে প্রবেশ করাবে। তাই দাদুভাকে কাঠ জোগাড় করতে পাঠিয়ে ঘরের থামে একদিকে অনন্ত এবং একদিকে শ্যামাকে বেঁধে শুরু করে রিচুয়াল। আর এই ঘটনার প্রতিচ্ছবি অনন্ত বারবার স্বপ্নে দেখতে পেত। অদ্ভুত বিষয়, আক্কা যেমন রূপে বারদো রিচুয়াল করতে বসেছে ঠিক তেমনই একটা ছবি কিছুদিন আগে শ্যামা এঁকেছিল। এবার হতে পারে এটা নিছক কাকতালীয় অথবা কোনো রহস্যময় যোগসূত্র। তো মন্ত্র কিছুক্ষণ চলার পর অনন্ত আর আক্কা ভয়ানকভাবে কাঁপতে শুরু করে, কিন্তু শ্যামার মধ্যে কোনোরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় না। মন্ত্র যত বাড়তে থাকে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। বাইরে থাকা দাদুভা কিছু একটা টের পায়, কারণ আচমকা মেঘ গর্জন, বৃষ্টির সাথে ঝড় বইতে শুরু করা এবং চারিদিকে কুকুর চিৎকারের সাথে মৃত পাখি মরে পড়তে থাকে। দাদুভার বুঝতে অবকাশ না থাকলে ছুটে এসে ঘরে ঢুকে ভয়াবহ পরিস্থিতি দেখে আঁতকে ওঠে। আক্কা এবং অনন্তর প্রাণ যাওয়ার মতন অবস্থা। দাদুভা তখন কোনো উপায় না পেয়ে রিচুয়ালে ব্যাঘাত ঘটালে দৈত্য বারদোর প্রথম খণ্ড নিয়ে চিরতরে উধাও হয়ে যায় এবং আক্কা প্রাণ হারায়। বিষয়টা হলো, বারদো রিচুয়ালে দুটো ভাগ আছে। প্রথমটা হলো সঞ্জীবনী, যেখানে আত্মার দেহ বদল করে, কিন্তু দেহ বদল করার পর সেই আত্মার সাথে জড়িত সমস্ত স্মৃতি নতুন শরীরে ট্রান্সফার করার জন্য দরকার বারদোর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতি শ্লোক। প্রথম ভাগ অনুযায়ী রিচুয়ালের মাধ্যমে আক্কা অনন্ত শরীর থেকে তার আত্মাকে চিরতরে শেষ করে ওর মধ্যে শ্যামার আত্মাকে প্রবেশ করায়, যেহেতু মৃত্যুর পর কয়েকদিন আত্মা মনুষ্য জগতে আটকে থাকে। কিন্তু দাদুভা রিচুয়ালে ব্যাঘাত ঘটালে বারদোর দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতি শ্লোক সম্পন্ন হয় না, যার কারণে অনন্ত আগের সব স্মৃতি ভুলে যায়, যেন একটা সম্পূর্ণ নতুন শরীর। অর্থাৎ অনন্তর মধ্যে এখন শ্যামার আত্মা রয়েছে। এই ঘটনার পরেই দাদুভা শেষ কৃতকর্ম সেরে অনন্তকে নিয়ে শহরে শান্তারামের কাছে চলে আসে। সব জানার পর অনন্ত দাদুভার কথা মতো বারদো স্মৃতিশ্লোক রিচুয়াল করতে রাজি হয়ে যায়, কারণ সে মায়ের সাথে কাটানো প্রতিটা স্মৃতি ফেরত চায়। তবে এটা করে দাদুভার কি লাভ? আসলে শান্তারাম, স্বামী বেদান্ত, দাদুভার একটাই লক্ষ্য, অনন্ত অর্থাৎ শ্যামার স্মৃতি ফিরে আসার পর যদি বারদোর প্রথম খণ্ডের খোঁজ কোনোভাবে পাওয়া যায়। অতঃপর সেই রাতে শুরু হলো স্মৃতিশ্লোক রিচুয়াল। থামের একদিকে অনন্ত এবং অন্যদিকে একটা পুতুল। অনেকটা সময় ধরে মন্ত্রোজ্জাপ চলার পর অনন্ত ফিরে যায় 32 বছর আগের ঘটনায়, আর একটা সময় পর ধীরে ধীরে সকল স্মৃতি ফিরে আসতে লাগলো। অনন্ত এখন সম্পূর্ণ সুস্থ, গায়ে শাল জড়িয়ে দাদুভার পাশে দাঁড়িয়ে, মুখে প্রশান্তির হাসি। দাদুভা জিজ্ঞেস করে যে প্রথম খণ্ডের ব্যাপারে কিছু মনে পড়লো তোমার? এর প্রত্যুত্তরে হঠাৎ আশীর্বাদ ভঙ্গিমায় দাদুভার মাথায় হাত রেখে অনন্ত বলে, স্মৃতিশ্লোক করতে অনেক দেরি হয়ে গেল রে তোর, ভালো থাকিস। কথাটা শুনতেই দাদুভা ভয়ে কাঠ হয়ে গেল। আর এইখানেই আসে সব থেকে বড় টুইস্ট, কারণ 32 বছর আগে আক্কা বারদো রিচুয়াল করার সময় দাদুভা রিচুয়াল ভঙ্গ করলে পুরো জিনিসটাই ওলট পালট হয়ে যায়। ফলে অনন্তর মধ্যে শ্যামা নয় বরং আক্কার আত্মা চলে আসে। তখন যেহেতু রিচুয়ালে দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতি শ্লোক করা হয়নি, তাই ওর মধ্যে আত্মার কোনো স্মৃতির ট্রান্সফার হয় না। কিন্তু এখন যেহেতু দাদুভা স্মৃতি শ্লোক ক্রিয়া সম্পন্ন করে ফেলেছে, তাই এখন আক্কা স্মৃতি ফিরে এসছে। কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে যায় যে তাহলে শ্যামার কি হলো? ভয় পাথরের মতো দাঁড়িয়ে থাকা দাদুভাকে বিদায় দেওয়ার আগে বলল, চিন্তা করিস না, প্রথম খণ্ড আমার কাছে সুরক্ষিত রয়েছে, তবে ওটা আর পাবি না। এরপর অনন্ত উঠে বসলো গাড়িতে এবং যাওয়ার পথে তুলে নিল ওই দুজন পথচারী বাচ্চাকে।
তাদের নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আদি। তো যারা এখনো বোঝনি তাদের বলে দিই, আদি শামার পুনর্জন্ম। গল্পের শুরুতেই দেখিয়েছে আদি শামার মতোই আঁকতে ভালোবাসতো, যার প্রমাণ মৃত্যুর সময় তার পাশে থাকা আঁকার খাতা। আদি প্রথমে অনন্তর মধ্যে থাকা আক্কাকে চিনতে পেরেছিল, এই কারণেই সে অনন্তর কাছে আসে। কিন্তু প্রশ্ন হলো, আদিকে তাহলে মারলটাকে? এদিকে ফাঁকা জায়গায় আসার পর অনন্ত বার্ধক্রিয়া করে বড় বোনের মধ্যে নিজের মানে আক্কার আত্মা এবং ভাইয়ের মধ্যে আদি অর্থাৎ শামার আত্মাকে প্রবেশ করায়, আর পাথরের ফাঁকে পড়ে রইল অনন্তর নিথর দেহ। এইভাবেই মা মেয়ে অনন্তকাল ধরে এই জগতে শরীর পরিবর্তন করে ভিন্ন রূপে ভিন্ন বন্ধনে বেঁচে থাকবে। তাদের আত্মা কোনোদিনও মুক্তি পাবে না, আর এটাই তাদের সব থেকে বড় সাজা। তাহলে এই সবকিছু শুরু হলো কি করে এবং এর আসল দোষী কে? আর এইখানেই আসে সব থেকে বড় টুইস্ট, কারণ এই সকল ঘটনার মূলে রয়েছে সেই ব্রহ্ম রাক্ষস, যে 32 বছর আগে আক্কাকে বলেছিল মেয়েটার পরিবারকে সাজা দেওয়ার জন্য সে মেয়েটাকে নিজের অন্ধকার জগতে নিয়ে যাবে, কারণ তার বাবা ব্রহ্ম রাক্ষসের বহু যুগের বটগাছ নষ্ট করেছিল। কিন্তু এই কাজে বাধা দিয়েছিল আক্কা, আর তখন থেকেই সূচনা হয় ব্রহ্ম রাক্ষস আর আক্কার প্রতিশোধ। ব্রহ্ম রাক্ষস কিন্তু চাইলেই প্রথম দিনে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করতে পারত, কিন্তু করেনি, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। ব্রহ্ম রাক্ষস শামাকে মারার কারণেই আক্কা বার্ধ রিচুয়াল করে, এবং এই ঘটনার জন্যই আক্কা ও শামার আত্মা পরলোক গমন না করে অনন্তকালের জন্য এই জগতে ফেঁসে যায়। সবথেকে আশ্চর্যের বিষয়, ব্রহ্ম রাক্ষস কিন্তু শামাকে একবার মেরে থামেনি, বরং মেরেছে 2 বার। আসলে যখন অনন্তর কলিগ তাকে এক আত্মীয় ছেলের কথা বলেছিল যার উপর ভূতে ভর করেছে, সেটা আর অন্য কেউ নয়, স্বয়ং আদি, যে কিনা শামার পুনর্জন্ম, এবং তার উপর ভর ছিল আর অন্য কেউ নয়, এই ব্রহ্ম রাক্ষসের। অনন্তর বার্ধ বই প্রথমবার স্পর্শ করার সময় যখন আদির ভিশন দেখতে পায়, তখন আদিকে এক অদৃশ্য শক্তি গলা টিপে মারার চেষ্টা করছিল, যেটা ছিল এই ব্রহ্ম রাক্ষস। তো এটাই ছিল বার্ধ ভি মুভির গল্প। তোমাদের কি মনে হয়, সবটাই কাকতালীয় নাকি ভবিতব্য ছিল? অবশ্যই কমেন্ট করে জানাও।